আমরা শুরু করছি একটি নতুন অধ্যায়, ভৌত রাশি এবং পরিমাপ, যেটার ইংরেজি হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটিজ এন্ড দেয়ার মেজারমেন্টস। এখানে বলা আছে শুরুতে যে বিজ্ঞান বলতেই হয়তো তোমাদের চোখে বিজ্ঞানের নানা যন্ত্রপাতি, আবিষ্কার, গবেষণা, ল্যাবরেটরি এসবের দৃশ্য ফুটে ওঠে। বিজ্ঞানের আসল বিষয় কিন্তু যন্ত্রপাতি, গবেষণা বা ল্যাবরেটরি নয়। বিজ্ঞানের আসল বিষয় হচ্ছে তার দৃষ্টিভঙ্গি। এই যে লাইনটা হচ্ছে ইম্পর্টেন্ট, বিজ্ঞানের আসল বিষয় হচ্ছে তার দৃষ্টিভঙ্গি। এই সভ্যতার সবচেয়ে বড় অবদান রেখেছে বিজ্ঞান, আর সেটি এসেছে পৃথিবীর মানুষের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে। বিজ্ঞানের রহস্য অনুসন্ধানের জন্য কখনো সেটি যুক্তিতর্ক দিয়ে বিশ্লেষণ করা হয়, কখনো ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা করা হয়, আবার কখনো প্রকৃতিতে এই প্রক্রিয়াটিকে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করা হয়। এখানে যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে যে বিজ্ঞান কখনো কখনো মানুষ চিন্তা করে বের করে, আবার কখনো কখনো সেটা চিন্তা করে বের করা যায় না, সেটাকে পরীক্ষা নিরীক্ষা করতে হয়। আর পরীক্ষা নিরীক্ষার জন্য অবশ্যই কোথায় যেতে হবে? ল্যাবরেটরিতে যেতে হবে। এই যে ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা করা হয়, তারপর নিশ্চিত হওয়া যায় যে আসলে সেই আমরা যে ধারণা করেছিলাম পূর্বে যে এরকম হতে পারে সেটা হইল কি না। সেই জিনিসটা নিশ্চিতকরণের জন্য আমাদেরকে কি করতে হয়? পরীক্ষা নিরীক্ষা করতে হয়, আর সেটি করা হয় ল্যাবরেটরিতে। সেই প্রাচীনকাল থেকে শুরু করে এখন পর্যন্ত অসংখ্য বিজ্ঞানী মিলে বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই অধ্যায়ে পদার্থবিজ্ঞানের এই ক্রম বিকাশের একটি ধারাবাহিক বর্ণনা দেওয়া হয়েছে। এই টোটাল চ্যাপ্টারের যে এই শুরুর অংশে শুধুমাত্র যে বিজ্ঞানের শুরু থেকে কিভাবে বিজ্ঞানটা এগিয়ে যাচ্ছে, বিজ্ঞানের ক্রমবিকাশ, এই ক্রমবিকাশটা আলোচনা করা হয়েছে। পদার্থবিজ্ঞানের ইতিহাস পড়লে আমরা দেখবো এটি তাত্ত্বিক এবং ব্যবহারিক বিজ্ঞানীদের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠেছে। এখানে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে তাত্ত্বিক আর একটা হচ্ছে ব্যবহারিক। একটা হচ্ছে তাত্ত্বিক আর আরেকটা হচ্ছে ব্যবহারিক। এই তাত্ত্বিক মানে হচ্ছে তত্ত্বীয়। তত্ত্ব মানে কি? ইনফরমেশন। একজন মানুষ যা ধারণা করে নেয়, একজন মানুষ যা ধরে নেয় তাই হচ্ছে তত্ত্ব। বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করার পূর্বে আন্দাজ করে যে এরকম কিছু একটা হতে পারে। এই কি হতে পারে, এই যে ধরে নেওয়াটা, সেটা হচ্ছে তত্ত্বীয় বিষয়। এজন্য এটাকে তাত্ত্বিক বিষয় বলা হয়। তারপর তারা দেখে যে আমরা যে বিষয়টা ধরে নিয়েছি সেটা আসলে ঠিক কিনা। এই পরীক্ষা নিরীক্ষা করার জন্য তাদেরকে কি করতে হয়? ব্যবহারিক কাজে বিনিয়োগ করতে হয়। ব্যবহারিক কাজ কি? ব্যবহারিক হচ্ছে হাতে কলমে, অর্থাৎ ল্যাবরেটরিতে তারা পরীক্ষা নিরীক্ষা করে যন্ত্রপাতির সাহায্যে বিশ্লেষণ করে বের করে যে তারা যে জিনিসটা ধরে নিয়েছিল সেই জিনিসটা সঠিক কি না। কখনো কখনো তাদের সেই তত্ত্বীয় ধরে নেওয়া বিষয়টি সঠিক হয়, আবার কখনো কখনো ভুল হয়। এভাবেই তারা তাদের তত্ত্বের সঠিকতা যাচাই করে। তারা যে জিনিসটা শুরুতে ধরে নেয় সেটিকে তারা পরবর্তীতে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষার সাহায্যে সেটির সঠিকতা যাচাই করে, অর্থাৎ সেটি কতটুকু নির্ভুল সেই জিনিসটা যাচাই করে ব্যবহারিক বিষয়ের মাধ্যমে। আশা করি বুঝতে পারছো যে তাত্ত্বিক কি আর ব্যবহারিক বিষয় কি। এই দুইটা কিন্তু আলাদা। ল্যাবরেটরিতে গবেষণা করতে হলেই নানা রাশিকে সূক্ষ্মভাবে পরিমাপ করতে হয়। এখানে আরেকটা বিষয় হচ্ছে রাশি। এই রাশি কি? রাশি অনেক কিছুই হতে পারে। আমরা যে দৈর্ঘ্য মাপি, দৈর্ঘ্য কিসে মাপি? আমরা সাধারণত দৈর্ঘ্য মিটারে মাপি। আবার আমরা যখন ওজন মাপি, ওজন মাপার সময় আমরা কি মাপি? সাধারণত আমরা ওজনকে কেজিতে মাপি। এরকম ভাবে কে কেজি কিংবা মিটার, এরকম যে পরিমাপের এককগুলো রয়েছে সেগুলোকে বলা হয় রাশি। তো গবেষণা করতে হলে বিভিন্ন রাশিকে খুব সূক্ষ্মভাবে পরিমাপ করতে হয়। এই ভর কিংবা দৈর্ঘ্য, এই জিনিসগুলোকে অনেক সূক্ষ্মভাবে, অনেক নিখুঁতভাবে পরিমাপ করতে হয়, যাতে করে সেই দৈর্ঘ্যে কিংবা ভরে কোনো ধরনের সমস্যা কিংবা ভুল ত্রুটি না থাকে। এজন্য সূক্ষ্মভাবে পরিমাপ করতে হয়। পরিমাপ করার জন্য কিভাবে এককগুলো গড়ে উঠেছে, সেগুলো কিভাবে পরিমাপ করতে হয় এবং পরিমাপের জন্য কি ধরনের যন্ত্রপাতি ব্যবহার করতে হয়, সেগুলো এই অধ্যায়ে আলোচনা করা হবে। আমরা আগে জেনেছিলাম যে এই অধ্যায়ে কি আলোচনা করবে। এই অধ্যায়ে পদার্থবিজ্ঞানের শুরু থেকে
তার অগ্রযাত্রা, তার ক্রমবিকাশ আলোচনা করবে। আবার এখন দেখতে পাচ্ছি এখানে ওই জিনিসগুলোর সাথে আরো কিছু জিনিস যুক্ত হয়েছে, সেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের রাশিকে পরিমাপ করতে হলে সেগুলোকে কিভাবে পরিমাপ করতে হয়, কি কি যন্ত্র ব্যবহার করা হয় এবং কি কি একক ব্যবহার করা হয়, সেই জিনিসগুলো আলোচনা করা হবে এই অধ্যায়ে। তাহলে আমরা এই অধ্যায়ে যে যে টপিক গুলো আমরা পড়বো সেই টপিকের একটা সারসংক্ষেপ এখানে দেখতে পাচ্ছি। আমরা এগুলো আর পরে সময় নষ্ট করছি না, আমরা মূল পাঠে চলে যাই। শুরুতে আছে পদার্থবিজ্ঞান। পদার্থবিজ্ঞান বিজ্ঞানের একটা শাখা এবং বলা যেতে পারে এটা হচ্ছে প্রাচীনতম শাখা। তার মানে এই যে শাখা পদার্থবিজ্ঞান সেটা অনেক আগে থেকেই চলে এসেছে। তার কারণ অন্য বিজ্ঞানগুলো দানা বাঁধার অনেক আগেই বিজ্ঞানীরা পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ শাখা জ্যোতির্বিদ্যা চর্চা শুরু করেছিলেন। পদার্থবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ শাখা কি? জ্যোতির্বিদ্যা। এই জ্যোতির্বিদ্যা পদার্থবিজ্ঞানের আগে থেকেই শুরু হয়েছিল পড়া। তো পদার্থবিজ্ঞান আসার পূর্বেই মানুষ পড়ালেখা করতো কি নিয়ে? জ্যোতির্বিদ্যা নিয়ে। জ্যোতির্বিদ্যা কি নিয়ে আলোচনা করে? ওই মহাকাশ কিংবা অ্যাস্ট্রোনমি যে বিষয়গুলো সেগুলো নিয়ে আলোচনা করে জ্যোতির্বিদ্যা। পদার্থবিজ্ঞানকে একদিকে যেমন প্রাচীনতম শাখা, ঠিক সেভাবে বলা যেতে পারে এটা হচ্ছে বিজ্ঞানের সবচেয়ে মৌলিক শাখা বা ফান্ডামেন্টাল শাখা। এর উপর ভিত্তি করে রসায়ন দাঁড়িয়েছে, রসায়নের উপর ভিত্তি করে জীববিজ্ঞান দাঁড়িয়েছে, আবার জীববিজ্ঞানের উপর ভিত্তি করে অনেক বিষয় দাঁড়িয়েছে। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিজ্ঞানের একটা শাখার উপর আরেকটা শাখা নির্ভরশীল। কোনো শাখাই হচ্ছে এখানে একটাকে ছাড়া অন্যটা থাকতে পারে না। অর্থাৎ সবগুলো শাখাই হচ্ছে জীবন ধারণের জন্য কিংবা আমাদের দৈনন্দিন জীবনে অপরিহার্য। তার মানে বিজ্ঞানের সব সেক্টরই আমাদের কাজে লাগে সমানভাবে। সাধারণভাবে আমরা বলতে পারি বিজ্ঞানের যে শাখা পদার্থ আর শক্তি এবং এই দুইয়ের মাঝে যে অন্তঃক্রিয়া বা ইন্টারেকশন তাকে বোঝার চেষ্টা করে সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান। পদার্থবিজ্ঞানের সংজ্ঞা কেউ জিজ্ঞেস করলে কি বলবে? পদার্থবিজ্ঞানের সংজ্ঞা হচ্ছে যে বিজ্ঞান ভর আর শক্তি নিয়ে আলোচনা করে। এখানে বলা আছে যে পদার্থ আর শক্তি। এই পদার্থ জিনিসটা কি? পদার্থ অবশ্যই কোন একটা বস্তু, আর কোন একটা বস্তুর অবশ্যই কি থাকে? ভর থাকে। তাহলে পদার্থবিজ্ঞান মানে কি? পদার্থবিজ্ঞান মানে হচ্ছে যে বিজ্ঞান ভর আর শক্তি নিয়ে আলোচনা করে। ভরের ইংরেজি হচ্ছে মাস আর শক্তির ইংরেজি হচ্ছে এনার্জি। তো এই শক্তি আর ভরের মধ্যে কি সম্পর্ক আছে সেটা আমরা পরবর্তীতে শিখবো। কিন্তু আমরা এখন জেনে রাখি শুধু যে পদার্থবিজ্ঞান হচ্ছে সেই বিজ্ঞান যেটি ভর এবং শক্তি নিয়ে আলোচনা করে আর এই দুইয়ের মাঝে সম্পর্ক স্থাপন করে। তোমরা নিশ্চয়ই অনুমান করতে পেরেছো এখানে পদার্থ বলতে শুধু আমাদের চারপাশের দৃশ্যমান পদার্থ নয়, পদার্থ যা দিয়ে গঠিত হয়েছে অর্থাৎ অণু পরমাণু থেকে শুরু করে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, কোয়ার্ক বা স্ট্রিং পর্যন্ত হতে পারে। একটি পদার্থ অনেকগুলো জিনিস নিয়ে গঠিত হয়। এই যে অণু পরমাণু নিয়ে গঠিত হয় একটি পদার্থ, এই অণু পরমাণু আবার গঠিত হয় কি দিয়ে? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তার মানে পদার্থ জিনিসটা বড়, তার থেকে ছোট হচ্ছে অণু পরমাণু, তার থেকে ছোট ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, তার থেকে ছোট কোয়ার্ক, স্ট্রিং। অর্থাৎ এই পদার্থকে ভাঙলে আস্তে আস্তে এই ছোট ছোট জিনিসগুলো পাওয়া যায়। এখানে শক্তি বলতে কি বলা হচ্ছে? আবার শক্তি বলতে আমাদের পরিচিত স্থিতিশক্তি, গতিশক্তি, মাধ্যাকর্ষণ বা বিদ্যুৎ চৌম্বকীয় শক্তি ছাড়াও সবল কিংবা দুর্বল নিউক্লিয়ার শক্তিও হতে পারে। আমরা সাধারণত শক্তি বলতে কি চিনি? আমরা সাধারণত শক্তি বলতে স্থিতিশক্তি, গতিশক্তি এই শক্তিগুলোই চিনি। কিন্তু পদার্থবিজ্ঞান যখন শক্তি নিয়ে আলোচনা করবে তখন শুধুমাত্র সে সীমাবদ্ধ থাকবে না স্থিতিশক্তি কিংবা গতিশক্তির ক্ষেত্রে। সে আলোচনা করবে আরো ক্ষুদ্র ক্ষুদ্র কিংবা আরো বৃহৎ বৃহৎ শক্তি নিয়ে। সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল এই শক্তিগুলো হচ্ছে তারই উদাহরণ। এগুলো অনেক শক্তিশালী আবার অনেক দুর্বল। সবল নিউক্লিয় বল কিংবা দুর্বল নিউক্লিয় বল কি সেগুলো আমরা পরবর্তীতে বিস্তারিত বুঝবো। কিন্তু আমরা এখানে জেনে রাখলাম যে পদার্থ যে সকল শক্তি নিয়ে আলোচনা করে সেগুলো শুধুমাত্র স্থিতিশক্তি কিংবা গতিশক্তির ক্ষেত্রে সীমাবদ্ধ থাকে না, সেগুলো অনেক বৃহৎ বা বিস্তৃত ব্যাপার স্যাপার। এখন আমরা পদার্থবিজ্ঞানের পরিসর সম্পর্কে জানবো। পদার্থবিজ্ঞান যেহেতু বিজ্ঞানের প্রাচীনতম শাখা এবং সবচেয়ে মৌলিক শাখা, শুধু তাই নয় বিজ্ঞানের অন্যান্য শাখা কোনো না কোনোভাবে এই শাখাকে ভিত্তি করে গড়ে উঠেছে। তাই খুব স্বাভাবিকভাবেই পদার্থবিজ্ঞানের পরিসর অনেক বড়। শুধু তাই নয়, পদার্থবিজ্ঞানের নানা সূত্রকে ব্যবহার করে নানা ধরনের প্রযুক্তি গড়ে উঠেছে, সেগুলো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করি। শেষ অধ্যায়ে চিকিৎসা বিজ্ঞানে ব্যবহার করা হয় সেরকম বেশ কয়েকটি যন্ত্রের উদাহরণ দেওয়া হয়েছে। বর্তমান সভ্যতার পেছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে ইলেকট্রনিক্স এর।
এই জিনিসটা এমসিকিউ আকারে আসতে পারে যে বর্তমান সভ্যতার পিছনে সবচেয়ে বড় অবদান কার? ইলেকট্রনিক্সের। এবং এই প্রযুক্তিটি গড়ে ওঠার পেছনে সবচেয়ে বড় অবদান কার? পদার্থবিজ্ঞানের। আমি এই চ্যাপ্টারটি মূল বই থেকে পড়াচ্ছি রিডিং পড়ে, কারণ এখানে কোনো মৌলিক বিষয় নেই যা আলোচনা করা দরকার। এখানে সবগুলো বিষয় হচ্ছে তত্ত্বীয়, আর তত্ত্বীয় বিষয়ে লাইন পড়ে না পড়লে তত্ত্বীয় বিষয়গুলো জানা আমাদের পক্ষে সম্ভব না। এজন্য আমাদেরকে মূল বই, এই চ্যাপ্টারের জন্য মূল বই আবশ্যক। তো এরপর কি বলা আছে? দৈনন্দিন জীবনযাত্রা ছাড়াও যুদ্ধের তাণ্ডব লীলা থেকে শুরু করে মহাকাশ অভিযান, এরকম প্রতিটি ক্ষেত্রেই পদার্থবিজ্ঞানের ব্যবহার রয়েছে। শুধু তাই নয়, জ্ঞান বিজ্ঞানের অন্যান্য শাখা এবং পদার্থবিজ্ঞানকে একত্র করে নিয়মিতভাবে গড়ে উঠেছে নানা ধরনের শাখা। এই শাখাগুলোর নাম আমাদেরকে জানতে হবে এবং এগুলো কি নিয়ে আলোচনা করে সেই বিষয়গুলো আমাদের জানতে হবে। এই যে অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোনমি শব্দের অর্থ হচ্ছে জ্যোতির্বিদ্যা। এই অ্যাস্ট্রোনমি মহাকাশ নিয়ে আলোচনা করে। অ্যাস্ট্রোনমি কি নিয়ে আলোচনা করে? মহাকাশ, চন্দ্র, সূর্য, নক্ষত্র এগুলো নিয়ে আলোচনা করে অ্যাস্ট্রোনমি। তারপর কি আছে? তারপর আছে অ্যাস্ট্রোনমি আর পদার্থবিজ্ঞান মিলে এখানে গঠন করেছে অ্যাস্ট্রোফিজিক্স। তো অ্যাস্ট্রোফিজিক্স জিনিসটা কি? যখন তোমাকে অ্যাস্ট্রোফিজিক্স সম্পর্কে জিজ্ঞাসা করবে তখন তুমি এই অ্যাস্ট্রোফিজিক্সকে ভাঙবে। ভাঙার পর কি আসবে? অ্যাস্ট্রো প্লাস ফিজিক্স। এই অ্যাস্ট্রো মানে কি? অ্যাস্ট্রো মানে হচ্ছে অ্যাস্ট্রোনমি, বা যেটা নিয়ে মহাকাশ নিয়ে আলোচনা করে, আর ফিজিক্স তো ফিজিক্সই। তাহলে অ্যাস্ট্রোফিজিক্স কি হবে? অ্যাস্ট্রোফিজিক্স হবে সেটা যেটা অ্যাস্ট্রোনমি এবং একই সাথে ফিজিক্স নিয়ে আলোচনা করে। এজন্য এই টোটালটার নাম আসবে অ্যাস্ট্রোফিজিক্স। আবার জৈব প্রক্রিয়া ব্যাখ্যা করার জন্য জীববিজ্ঞান এবং পদার্থবিজ্ঞানের সমন্বয়ে গড়ে উঠেছে বায়োফিজিক্স। এই শব্দটাকে তুমি যদি ভাঙো তাহলে দুইটি শব্দ পাবে, বায়ো প্লাস ফিজিক্স। বায়ো দ্বারা কি বোঝাচ্ছে? বায়ো দ্বারা বোঝাচ্ছে বায়োলজি বা জীববিজ্ঞান, আর ফিজিক্স দ্বারা বোঝাচ্ছে পদার্থবিজ্ঞান। তাহলে বায়োফিজিক্স দ্বারা কি বোঝাবে? একই সাথে বায়োলজি এবং ফিজিক্সকে যে বিজ্ঞান বোঝাবে সেটি হচ্ছে বায়োফিজিক্স। তার মানে বায়োফিজিক্স কি নিয়ে আলোচনা করে? জীববিজ্ঞান এবং পদার্থবিজ্ঞান উভয় নিয়ে আলোচনা করে। তারপরে আছে রসায়ন শাখার সাথে পদার্থবিজ্ঞান শাখার সম্মিলনে জন্ম নিয়েছে কেমিক্যাল ফিজিক্স। এই শব্দটা আর ওরা একসাথে করতে পারে নাই, আলাদা আলাদাই লিখে দিয়েছে যে কেমিক্যাল ফিজিক্স। তাহলে তোমাদের জন্য সহজ হলো এই জিনিসটা মনে রাখা যে কেমিক্যাল মানে হচ্ছে রাসায়নিক কোনো বিষয়, তাহলে কেমিক্যাল মানে হচ্ছে কেমিস্ট্রি, আর ফিজিক্স তো ফিজিক্সই। সুতরাং কেমিক্যাল ফিজিক্স মানে কি হবে? রসায়ন এবং পদার্থবিজ্ঞান মিলে যে বিজ্ঞান আলোচনা করে সেটাই হচ্ছে কেমিক্যাল ফিজিক্স। তারপরে আছে ভূতত্ত্ব। ভূতত্ত্বে ব্যবহার করার জন্য পদার্থবিজ্ঞান ব্যবহার করে তৈরি হয়েছে জিওফিজিক্স। এই যে জিওগ্রাফি নামে একটা সাবজেক্ট আছে, সেটি হচ্ছে ভূগোল। এই জিও মানে হচ্ছে ভূমি, এই ভূমি প্লাস হচ্ছে ফিজিক্স, অর্থাৎ ভূতত্ত্ব এবং ফিজিক্স এই দুইটি জিনিস নিয়ে যে আলোচনা করে তাকে বলা হয় জিও ফিজিক্স। এই জিও শব্দটি এসেছে জিওগ্রাফি থেকে, আর ফিজিক্স তো ফিজিক্সই। সুতরাং জিও ফিজিক্স মানে হচ্ছে জিওগ্রাফি প্লাস ফিজিক্স, অর্থাৎ ভূতত্ত্ব এবং ফিজিক্স যে বিজ্ঞান একই সাথে আলোচনা করে দুইটি বিষয়, তাকে বলা হবে জিও ফিজিক্স। চিকিৎসা বিজ্ঞানে পদার্থবিজ্ঞান ব্যবহার করে গড়ে উঠেছে মেডিকেল ফিজিক্স। মেডিকেল মানে হচ্ছে চিকিৎসা সম্বন্ধীয় বিষয়, তাহলে মেডিকেল ফিজিক্স কি হবে? যেখানে ফিজিক্সও আছে আবার হচ্ছে মেডিকেলের বিষয় আছে, অর্থাৎ চিকিৎসা বিজ্ঞানও আছে আবার পদার্থবিজ্ঞানও আছে। এই দুইয়ের মিলনকে বলা হবে মেডিকেল ফিজিক্স। কাজেই পদার্থবিজ্ঞানের পরিসর সুবিশাল এবং অনেক গভীর। পঠন পাঠনের সুবিধার জন্য আমরা পদার্থবিজ্ঞানকে দুটি মূল অংশে ভাগ করতে পারি, সেগুলো হচ্ছে ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান এবং আধুনিক পদার্থবিজ্ঞান। এই ক্লাসিক্যাল শব্দের অর্থ হচ্ছে চিরায়ত, মানে হচ্ছে প্রাচীন। ক্লাসিক্যাল মানে কি? চিরায়ত বা প্রাচীন। আর আধুনিক তো আধুনিকই। ক্লাসিক্যাল হচ্ছে সেই পদার্থবিজ্ঞান যেটি প্রথমে গড়ে উঠেছিল এবং পরবর্তীতে অনেক পরিবর্তনের মাধ্যমে নতুন করে গঠিত হয়েছে আধুনিক পদার্থবিজ্ঞান। তোমাদের এমনটি ভাবার প্রয়োজন নেই যে ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান মনে হয় পুরনো তাই এটাকে বাদ দিয়ে দিয়েছে। আসলে তেমনটা না। ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান যেমন গুরুত্বপূর্ণ, আমাদের জন্য আধুনিক পদার্থবিজ্ঞান সমপরিমাণ গুরুত্বপূর্ণ। বর্তমানে আধুনিক পদার্থবিজ্ঞানের ব্যবহার একটু বেশি, কিন্তু ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান ছেড়ে দিলে আমাদের আধুনিক পদার্থবিজ্ঞান চলবে না। তাই এই দুইয়ের গুরুত্ব সমানই বলা যায়। তো ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান বা চিরায়ত পদার্থবিজ্ঞানে কি আছে? এর মধ্যে রয়েছে বলবিজ্ঞান, শব্দবিজ্ঞান, তাপ বিজ্ঞান। বল মানে ফোর্স, শব্দ মানে সাউন্ড। এরকম ভাবে তুমি প্রত্যেকটা বিষয় পরবর্তী চ্যাপ্টারে গিয়ে বিস্তারিত ব্যাখ্যা পাবে। এখন শুধুমাত্র এখানে নামগুলো লিখা আছে যে বলবিজ্ঞান, শব্দবিজ্ঞান, তাপ বিজ্ঞান বা হিট সায়েন্স, এবং হচ্ছে তাপ গতি বিজ্ঞান, বিদ্যুৎ ও চৌম্বক বিজ্ঞান, আলোক বিজ্ঞান। এই সবগুলো বিষয়ের ব্যাখ্যা তুমি হয়তো তোমার পরবর্তী চ্যাপ্টারগুলোতে এবং পরবর্তী ক্লাসে পাবে। কিন্তু এখানে তুমি জেনে রাখো শুধু যে চিরায়ত পদার্থবিজ্ঞান কিংবা
প্রাচীন পদার্থবিজ্ঞান কি নিয়ে আলোচনা করতো সেই টপিক গুলো এখানে বলা আছে। এই জিনিসগুলো তোমার মাথায় রাখতে হবে যে বলবিজ্ঞান এটি কোন পদার্থবিজ্ঞানের অন্তর্ভুক্ত, এটি হচ্ছে ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানের অন্তর্ভুক্ত। আবার কেউ যদি বলে যে বিদ্যুৎ কিংবা চৌম্বক, এই বিজ্ঞানগুলো কোন পদার্থবিজ্ঞানের অন্তর্ভুক্ত, তোমাকে বলতে পারতে হবে যে এগুলো হচ্ছে ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানের অন্তর্ভুক্ত। আচ্ছা, এরপরে আমরা আসি আধুনিক পদার্থবিজ্ঞানে। এখানে অনেকগুলো ইন্টারেস্টিং বিষয় নতুন করে যুক্ত হয়েছে, যেগুলো আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আধুনিক পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে আমাদের রয়েছে কোয়ান্টাম বলবিজ্ঞান, আপেক্ষিক তত্ত্ব ব্যবহার করে কোয়ান্টাম বলবিজ্ঞান এবং আপেক্ষিক তত্ত্ব ব্যবহার করে যে আধুনিক পদার্থবিজ্ঞান গড়ে উঠেছে সেগুলো হচ্ছে আণবিক ও পারমাণবিক পদার্থবিজ্ঞান, নিউক্লিয় পদার্থবিজ্ঞান, কঠিন অবস্থার পদার্থবিজ্ঞান, পার্টিকেল ফিজিক্স। এই যেখানে দেখতে পাচ্ছ আণবিক ও পারমাণবিক পদার্থবিজ্ঞান, তোমরা নিশ্চয়ই পারমাণবিক বোমার কথা শুনতে পেরেছো। তো পারমাণবিক বোমা বা যে বোমাগুলো এখন প্রচলিত সেগুলো অনেক বেশি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এজন্য এই বিজ্ঞানের গুরুত্ব এখন অনেক বেশি। আধুনিক পদার্থবিজ্ঞানের ব্যবহার সবচেয়ে বেশি এখন হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের ব্যবহার, কারণ এই জিনিসগুলো দিয়ে বর্তমানের যে প্রযুক্তিটি বা আমাদের জন্য দৈনন্দিন জীবনে যে সকল উন্নত প্রযুক্তির ছোঁয়া এসেছে সেগুলো আধুনিক পদার্থবিজ্ঞানের হাত ধরেই। তাই এই যে আণবিক, পারমাণবিক কিংবা নিউক্লিয় এই জিনিসগুলো যখনই শুনবে তখনই তোমাদের মাথায় আসতে হবে যে এগুলো হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের অংশ। আমরা আগেই বলেছি পদার্থবিজ্ঞান কিংবা বিজ্ঞানের অন্যান্য শাখাকে ব্যবহার করে পৃথিবীতে নানা ধরনের প্রযুক্তি গড়ে উঠেছে। এই প্রযুক্তি ব্যবহার করে আমরা আমাদের জীবনকে সহজ এবং অর্থপূর্ণ করে তুলেছি, আবার কখনো কখনো ভয়ঙ্কর কিছু প্রযুক্তি বের করি। এই যে আমাদের জীবন সহজ হয়েছে, আমরা পদার্থ ব্যবহার করে পদার্থবিজ্ঞানকে ব্যবহার করে অনেক নতুন জিনিস পেয়েছি যেগুলো আমাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে। কিন্তু একই সাথে আমরা কয়েকটি বিষয় জানতে পেরেছি ইতিমধ্যে, সেগুলো হচ্ছে পারমাণবিক বোমা কিংবা আণবিক বোমা, এগুলো এগুলো আমাদের জীবনের জন্য অনেক বেশি ভয়ঙ্কর। তার মানে আমরা শুধু উপকারী জিনিসই পাই নাই, বরং পদার্থবিজ্ঞান থেকে আমরা অনেকগুলো অপকারী জিনিসও পেয়েছি। তো আমরা কি জানলাম? আমরা জানলাম যে পদার্থবিজ্ঞান শুধু আমাদের জীবনে উপকারী জিনিসই বয়ে আনে নাই, বরং আমাদের জীবনের জন্য অনেক ভয়ঙ্কর জিনিসও পদার্থবিজ্ঞান নিয়ে এসেছে। অনেক সময় অকারণে অপ্রয়োজনীয় প্রযুক্তি করে গড়ে তুলে পৃথিবীর সম্পদ নষ্ট করার সাথে সাথে আমাদের পরিবেশকে দূষিত করে ফেলেছি। এই যে এটা হচ্ছে পদার্থবিজ্ঞানের একটি নেগেটিভ সাইড। কাজেই মনে রাখো প্রযুক্তি মানে কিন্তু ভালো নয়। পৃথিবীতে ভালো প্রযুক্তি যেরকম আছে ঠিক সেরকম খারাপ প্রযুক্তিও আছে। কোনটি ভালো এবং কোনটি খারাপ প্রযুক্তি সেটা কিন্তু তোমাদের নিজেদের বিচার বুদ্ধি ব্যবহার করে বুঝতে হবে। পদার্থবিজ্ঞান একদিনে গড়ে ওঠেনি, শত শত বছরে গড়ে উঠেছে। পদার্থবিজ্ঞানী তাদের চারপাশের রহস্যময় জগৎকে দেখে প্রথমে কোনো একটা সূত্র দিয়ে সেটা ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। এই যে এটা হচ্ছে তত্ত্ব। প্রথমে তারা ধারণা করে বা কোনো একটা থিওরি ব্যবহার করে এটা ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। পরীক্ষা নিরীক্ষা করে সেই সূত্রকে কখনো গ্রহণ করা হয়েছে। এই যে পরীক্ষা নিরীক্ষা করা, পরবর্তীতে যেটা পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে সেটা হচ্ছে ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল। কখনো গ্রহণ করা হয়েছে, আবার কখনো পরিবর্তন করা হয়েছে, আবার কখনো পরিত্যাগ করা হয়েছে। যখন দেখলেন যে তাদের ধারণা বা তাদের ধরে নেওয়া জিনিসটা সঠিক, তারা সেটা গ্রহণ করেছে। যখন দেখলো যে তারা তাদের ধরে নেওয়ার জিনিসের সাথে একটু পরিবর্তন আছে পরীক্ষা করে পাওয়া জিনিসের, তখন তারা একটু মডিফাই করলো, তাদের ধারণাকে একটু চেঞ্জ করলো, করে সেই জিনিসটা গ্রহণ করলো। আবার যখন দেখলো যে তাদের ধারণার একদম বিপরীত, তখন তারা তাদের ধারণাটি বাদ দিয়ে দিল। কারণ পরীক্ষালব্ধ ফল যেটি সেটি হচ্ছে সবচেয়ে নিখুঁত, আর ধরে নেওয়া ফলটি হচ্ছে একটি আপাত ফল বা এটি হচ্ছে একটি ধরে নেওয়া ফল। এখানে ভুল থাকতেই পারে, কিন্তু পরীক্ষালব্ধ ফলে কখনোই ভুল থাকবে না। এভাবে আমরা পদার্থের ক্ষুদ্রতম কণা থেকে শুরু করে মহাবিশ্বের বৃহত্তম আকার পর্যন্ত ব্যাখ্যা করতে শিখেছি। এই শেখাটা হয়তো এখনো পূর্ণাঙ্গ নয়, বিজ্ঞানীরা সেটাকে পূর্ণাঙ্গ করার চেষ্টা করে যাচ্ছেন, যেন কোনো একদিন অত্যন্ত স্বল্প অল্প কিছু সূত্র দিয়ে আপাত দৃষ্টিতে ভিন্ন ভিন্ন বিষয় সবকিছু ব্যাখ্যা করা সম্ভব হয়ে যাবে। তো এই যে মহাকাশ রিলেটেড যে জ্ঞান সেটা কিন্তু এখনো চলমান। এই জিনিসটা সম্পূর্ণভাবে ব্যাখ্যা করা সম্ভব হয়নি এখনো। বিজ্ঞানীরা এখনো এটি নিয়ে গবেষণা করে যাচ্ছেন এবং নতুন নতুন তথ্য আমাদেরকে প্রদান করে যাচ্ছেন। এখানে একটি নিজে করেও প্রশ্ন দেওয়া আছে, প্রযুক্তি ভালো কিংবা খারাপ হতে পারে, কিন্তু জ্ঞান কখনো খারাপ হতে পারে না। পদার্থবিজ্ঞানের আবিষ্কারের আলোকে সপক্ষে যুক্তি দাও। এটা তোমরা নিজেরা করবে এবং এই উত্তরটা করে দেখাবে আর কি। তারপর দলীয় দলীয় কাজ, এটি আমরা করব না, দলীয় কাজ আমাদের করার দরকার নেই। পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ।
আধুনিক সভ্যতা হচ্ছে বিজ্ঞানের অবদান। বিজ্ঞানের অগ্রগতি একদিনে হয়নি। শত শত বছর থেকে অসংখ্য বিজ্ঞানী এবং গবেষকের অক্লান্ত পরিশ্রমে একটু একটু করে আধুনিক বিজ্ঞান বর্তমান অবস্থায় পৌঁছেছে। মনে রাখতে হবে প্রাচীনকালে তথ্যের আদান-প্রদান এত সহজ ছিল না। বিজ্ঞানের গবেষণার ফলাফল একে অন্যকে জানাতে যথেষ্ট বেগ পেতে হতো। হাতে লিখে বই প্রস্তুত করতে হতো এবং সেই বইয়ের সংখ্যাও ছিল খুব কম। প্রচলিত বিশ্বাসের বিরুদ্ধে কথা বলতে সাহসের প্রয়োজন ছিল। বিজ্ঞানীদের বন্দী করে রাখা বা পুড়িয়ে মারার উদাহরণ রয়েছে। প্রাচীনকালে কি হতো? প্রাচীনকালে এই যে এখন আমরা কোন একটা জিনিস জানি না। আমরা বিজ্ঞানের কোন একটা জিনিস জানি না। কিন্তু আমরা সাথে সাথেই সেটি যদি আমরা Google এ খুঁজে নিই তাহলে আমরা অনেক, অনেক তথ্য পেয়ে যাবো সেই সম্পর্কিত। কিন্তু প্রাচীনকালে এমন সুযোগ ছিল না। এজন্য যে সকল বিজ্ঞানী নতুন, নতুন তথ্য কিংবা গবেষণার পর যে সকল ফলাফল আসতো সেগুলো উপস্থাপন করতেন সাধারণ মানুষের সামনে কিংবা সমাজের সামনে, তখন সাধারণ মানুষ কিংবা সমাজ সেই তথ্যটা কখনো, কখনো গ্রহণ করত না। বরং তাদেরকে কারারুদ্ধ করে ফেলত। তাদেরকে হত্যা করত। কারণ কি? কারণ তারা তাদের ধারণার বাইরে যেত না। তারা বিজ্ঞানীদের তথ্য গ্রহণ করত না। তারা নিজেরা যা বুঝতো সেটাই তারা গ্রহণ করত। বিজ্ঞানীদের তত্ত্বগুলো তাদের কাছে অমূলক মনে হতো। কারণ সেগুলো কোনো প্রমাণ তারা পেত না। এজন্য তারা বিশ্বাসে বেশি একনিষ্ঠ ছিল। অর্থাৎ তারা বেশি বিশ্বাস করত, প্রমাণ দেখত না। তারা বিশ্বাসে মন থেকে যেটি মানত তারা সেটি তারা বেশি মানত। বরং তারা যেটি প্রমাণ পেয়েছে হাতে নাতে সেই জিনিসটি তারা দেখতে চাইত না। এজন্য বিজ্ঞানীদের কথা তাদের কাছে অমূলক ছিল। তারা প্রমাণ পেয়েও তারা সেটি মানতে চাইত না। তো এখন আমরা পদার্থবিজ্ঞানের ইতিহাসকে কয়েকটা ভাগে ভাগ করে জানবো। আদি পর্ব। আদি মানে কি? সূচনা বা শুরুর পর্ব। আদি পর্বে কি হয়েছিল চলো আমরা সেগুলো একটু জেনে নিই। বর্তমানে পদার্থবিজ্ঞান বলতে আমরা যে বিষয়টিকে বুঝাই প্রাচীনকালে সেটি শুরু হয়েছিল জ্যোতির্বিদ্যা। শুরুতেই আমরা বলে এসেছি যে সেটি হচ্ছে জ্যোতির্বিদ্যা। পদার্থবিজ্ঞান আসার পূর্বে কি এসেছিল? জ্যোতির্বিদ্যা এসেছিল। আলোকবিদ্যা, গতিবিদ্যা এবং গণিতের গুরুত্বপূর্ণ শাখা জ্যামিতিক সমন্বয়। গ্রিক বিজ্ঞানী থ্যালিসের নাম আলাদাভাবে উল্লেখ করা যেতে পারে কারণ তিনি প্রথম কার্যকারণ এবং যুক্তি ছাড়া শুধু ধর্ম, অতীন্দ্রিয় এবং পৌরাণিক কাহিনীভিত্তিক ব্যাখ্যা গ্রহণ করতে অস্বীকার করেছিলেন। থ্যালিসকে বলা হয় সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী। কে প্রথম সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী করেছিলেন? থ্যালিস। এই প্রশ্নটা আসতে পারে যে সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী কে করেছিলেন? থ্যালিস। এবং লোডস্টোনের চৌম্বক ধর্ম সম্পর্কে জানতেন। লোডস্টোনের চৌম্বক ধর্ম সম্পর্কে কে জানতেন? থ্যালিস। এটাও আসতে পারে যে লোডস্টোনের চৌম্বক ধর্ম সম্পর্কে কে জানতেন? থ্যালিস। তারপর সেই সময়ের গণিতবিদ ও বিজ্ঞানীদের মাঝে পিথাগোরাস একটি স্মরণীয় নাম। জ্যামিতি ছাড়াও কম্পমান তারের উপর তার মৌলিক কাজ ছিল। গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস প্রথম ধারণা দেন যে পদার্থের অবিভাজ্য একক আছে। কে প্রথম ধারণা দেন পদার্থের অবিভাজ্য একক আছে? গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস, যার নাম দেওয়া হয়েছিল অ্যাটম। এই যে পদার্থের অবিভাজ্য কণা বা পদার্থের অবিভাজ্য একক আছে, এই জিনিসটার নাম কি? পদার্থের অবিভাজ্য যে একক বা কণা সেটার নাম হচ্ছে অ্যাটম। এই অ্যাটম নাম দেওয়া হয়েছিল। এই নামটি আধুনিক পদার্থবিজ্ঞানে ব্যবহার করে থাকে। তবে বৈজ্ঞানিক প্রক্রিয়ায় তার ধারণাটি প্রমাণের কোনো সুযোগ ছিল না বলে সেটি সবার কাছে গ্রহণযোগ্য ছিল না। সেই সময়কার সবচেয়ে বড় দার্শনিক ও বিজ্ঞানী অ্যারিস্টটলের মাটি, পানি, বাতাস ও আগুন নিয়ে সবকিছু তৈরি হওয়ার মতবাদই অনেক বেশি গ্রহণযোগ্য ছিল। আরিস্টারাক্স প্রথমে সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা দিয়েছিলেন এবং তার অনুসারী সেলেউকাস যুক্তিতর্ক দিয়ে সেটি প্রমাণ করেছিলেন। যদিও সেই যুক্তিগুলো এখন কালের গর্ভে হারিয়ে গেছে। গ্রিক বিজ্ঞান এবং গণিত তার সর্বোচ্চ শিখরে উঠেছিল সর্বকালের একজন শ্রেষ্ঠ বিজ্ঞানী আর্কিমিডিসের সময়। তরল পদার্থে ঊর্ধ্বমুখী বলের বিষয়টি এখনো বিজ্ঞান বইয়ে পঠন সূচিতে থাকে। তাহলে এখানে একটি জিনিস আমাদের জানতে হবে যে তরল পদার্থে ঊর্ধ্বমুখী বল নিয়ে প্রথম ধারণা দেন কে? তরল পদার্থে ঊর্ধ্বমুখী বল নিয়ে প্রথম ধারণা দেন আর্কিমিডিস। তরল পদার্থে ঊর্ধ্বমুখী বল নিয়ে প্রথম ধারণা দেন আর্কিমিডিস। এই তরল পদার্থে ঊর্ধ্বমুখী বল জিনিসটা কি সেটা তোমাদের সিলেবাসে না থাকলেও বা থাকলেও আমি একটু বলে দিই যে কোন একটা পানিতে যখন কোন একটি বস্তু পড়তে যাবে তখন সেটি কিন্তু পানির উপর এক ধরনের বল অনুভব করে। যদি সে পানির উপর বল অনুভব না করতো তাহলে বস্তুটি পড়া মাত্রই পানির গভীরে চলে যেত, পানির একদম নিচে চলে যেত। কিন্তু তার যাইতে অনেক সময় লাগে। বাস্তবে তার পানির নিচে যাইতে অনেক সময় লাগে। সেই সময়টা কেন কেন লাগে? সেই সময়টা লাগে এজন্য যে পানি তাকে উপরের দিকে ঠেলতে চেষ্টা করে কিন্তু বস্তুটির ভর বেশি হওয়ার কারণে সেটি নিচে চলে যায়। কিন্তু তার যাইতে একটি সময় লাগে। সেই সময়টা লাগে এজন্য যে
তার সময়টা লাগে এজন্য কারণ সে পানির দ্বারা একটি বল অনুভব করছে উপরের দিকে, সে যাইতে চাইতেছে নিচের দিকে আর পানি তাকে উপরের দিকে বল প্রয়োগ করতেছে। এই উপরের দিকে যে বল প্রয়োগ করে পানি সেটাকে বলা হয় তরল পদার্থের ঊর্ধ্বমুখী বল। এই তরল পদার্থের ঊর্ধ্বমুখী বল জিনিসটা কে ব্যাখ্যা করেন? আর্কিমিডিস। আমি একটু একে দেখাই। এই যে ধরো এটি একটি পাত্র, এখানে পানি আছে। কোন একটা বস্তু, এই যে গোলাকার একটা বস্তু, সেটি যখন নিচের দিকে পড়তে যাবে তখন পানি, এই যে পানির স্তর, এত এই সমান বরাবর পানির স্তর আছে, পানির স্তর তাকে উপরের দিকে একটা বল প্রয়োগ করবে। সে যাইতে চাইতেছে নিচের দিকে আর পানির স্তর তাকে কি করবে? উপরের দিকে বল প্রয়োগ করবে। এজন্য তার নিচে যাইতে যাইতে একটু সময় লাগে। তো পানির স্তর তাকে যে উপরের দিকে যে বল প্রয়োগ করে সেই বলটিকেই বলা হয় তরল পদার্থে ঊর্ধ্বমুখী বল। আর এই জিনিসটা প্রথম ব্যাখ্যা করেন কে? আর্কিমিডিস। আচ্ছা, আমরা এরপরে যাই। গোলীয় আয়নার সূর্যরশ্মিকে কেন্দ্রীভূত করে দূর থেকেই শত্রুর যুদ্ধজাহাজে আগুন ধরিয়ে তিনি যুদ্ধে সহায়তা করেছিলেন। তাহলে এই জিনিসটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ যে গোলীয় আয়নার প্রথম কে সূর্যরশ্মিকে কেন্দ্রীভূত করেন? গোলীয় আয়না সূর্যরশ্মিকে প্রথম কেন্দ্রীভূত করেন আর্কিমিডিস। গ্রিক আমলের আরেকজন বিজ্ঞানী ছিলেন ইরাতনিস্তিস ইরাতস্তিনিস, যিনি সেই সময় সঠিকভাবে পৃথিবীর ব্যাসার্ধ বের করেছিলেন। তাহলে পৃথিবীর ব্যাসার্ধ কে প্রথম বের করেছিলেন সঠিকভাবে? তিনি হচ্ছেন ইরাতোস্তিনিস। পৃথিবীর ব্যাসার্ধ প্রথম সঠিকভাবে বের করেছিলেন ইরাতোস্তিনিস। এখানে যে লাইনগুলো আমি সবুজ কালার দিয়ে কালার করেছি সেগুলো আমাদের জন্য এমসিকিউ পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ইরাতোস্তিনিস ছিলেন প্রথম ব্যক্তি যিনি পৃথিবীর ব্যাসার্ধ সঠিকভাবে নির্ণয় করতে পেরেছিলেন। এরপর প্রায় ১৫০০ বছর জ্ঞান বিজ্ঞানের চর্চা প্রায় বন্ধ হয়েছিল। শুধু ভারতীয়, মুসলিম এবং চীনা ধারার সভ্যতা গ্রিক সব ধারার এই জ্ঞান চর্চাকে বাঁচিয়ে রেখেছিল। ভারতবর্ষে আর্যভট্ট, ব্রহ্মগুপ্ত এবং ভাস্কর গণিত জ্যোতির্বিদ্যার অনেক মূল্যবান কাজ করেছেন। শূন্যকে সত্যিকার অর্থে ব্যবহার করার বিষয়টিও ভারতবর্ষে প্রথম করা হয়েছিল। কে করেছিলেন? সেটি হচ্ছে আর্যভট্ট। শূন্যকে সত্যিকার অর্থে ব্যবহার করার প্রথম কাজটি করেছিলেন আর্যভট্ট। শূন্যকে সত্যিকার অর্থে ব্যবহার করা, সত্যিকার অর্থে মানে কি? শূন্যের যে একটা ভ্যালু আছে, শূন্যকে অন্য কোনো সংখ্যার পরে বসালে সেই সংখ্যাটির যে একটি মূল্য আছে সেই জিনিসটি প্রথম বুঝাতে পেরেছিলেন আর্যভট্ট, যার সূচনা হয়েছিল ভারতবর্ষে। মুসলিম গণিতবিদ এবং বিজ্ঞানীদের ভেতর আল খোয়ারিজমির নাম আলাদাভাবে উল্লেখ করতে হয়। তার লেখা আল জাবির বইটি থেকে বর্তমান আলজেব্রা নামটি এসেছে। এই যে আলজেব্রা মানে কি? আলজেব্রা মানে হচ্ছে বীজগণিত। এই বীজগণিতের উদ্ভাবককে, বীজগণিতের উদ্ভাবক হচ্ছেন আল খোয়ারিজমি। তার যে বই ছিল লেখা, তার লেখা বই ছিল আল জাবির। এই আল জাবির থেকে নাম এসেছে এলজেব্রা। এলজেব্রা মানে হচ্ছে বীজগণিত। ইবনে আল হাইয়ামকে আলোক বিজ্ঞানের স্থপতি হিসেবে বিবেচনা করা হয়। তাহলে আলোক বিজ্ঞানের স্থপতিকে? আলোক বিজ্ঞানের স্থপতি হচ্ছেন ইবনে আল হাইয়াম। আলোক বিজ্ঞানের স্থপতি ইবনে আল হাইয়াম। এই যে ব্র্যাকেটের ভিতর যে সালগুলো লেখা আছে, আমাদের এই সালগুলো পড়ার প্রয়োজন নেই, আমাদেরকে শুধু জানতে হবে যে কে কোন বিষয়টি প্রথম আবিষ্কার করেছিলেন। তাহলে আলোক বিজ্ঞান বিষয়টি প্রথম আবিষ্কার করেছিলেন ইবনে আল হাইয়াম। আল মাসুদি প্রকৃতির ইতিহাস নিয়ে 30 খণ্ডে একটি এনসাইক্লোপিডিয়া লিখেছিলেন। 30 খণ্ডে এনসাইক্লোপিডিয়া লিখেছিলেন আল মাসুদি। কোন বিষয়ের উপর? সেটি হচ্ছে প্রকৃতির ইতিহাস। তো আমাদের এই জিনিসটি আমাদের জন্য অত বেশি গুরুত্বপূর্ণ না। এখানে একটা বিষয় আছে এনসাইক্লোপিডিয়া। এনসাইক্লোপিডিয়া মানে হচ্ছে বিশ্বকোষ। আমরা যে গুগলে লিখলে, সার্চ দিলে যে কোনো বিষয় আমাদের সামনে চলে আসে বিস্তারিত, সেই জিনিসটা কোথা থেকে আসে? এনসাইক্লোপিডিয়া থেকে আসে। এনসাইক্লোপিডিয়া কি? বিশ্বকোষ, যেখানে বিশ্বের সব ধরনের তথ্য স্টোর করে রাখা আছে। আমরা যে তথ্যই চাইবো সেখান থেকে আমরা দেখে নিতে পারবো। তো এনসাইক্লোপিডিয়া লিখেছিলেন, 30 খণ্ডে একটি এনসাইক্লোপিডিয়া লিখেছিলেন আল মাসুদি। কিসের উপর? প্রকৃতির ইতিহাসের উপর। ওমর খৈয়ামের নাম সবাই কবি হিসেবে জানেন, কিন্তু তিনি ছিলেন উঁচু মাপের গণিতবিদ, জ্যোতির্বিদ এবং দার্শনিক। চীনা গণিতবিদ ও বিজ্ঞানীরাও পদার্থবিজ্ঞান নিয়ে অনেক কাজ করেছেন। তাদের মাঝে সেনকুয়োর নামটি বিশেষভাবে উল্লেখ করা যায়, যিনি চুম্বক নিয়ে কাজ করেছেন। ভ্রমণের সময় কম্পাস ব্যবহার করে দিক নির্ধারণ করার বিষয়টি উল্লেখ করেছিলেন। তাহলে কম্পাস ব্যবহার করে দিক নির্ণয় করা পদ্ধতিটি কখন কে উদ্ভাবন করেছিলেন? সেটি হচ্ছে সেনকুয়েরো।
দিক নির্ণয় করতে আমাদের একটি যন্ত্র ব্যবহার করতে হয়, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। এই জিনিসগুলো আমরা অচেনা জায়গায় গেলে আমরা চিনতে পারি না। তো সেজন্য আমাদেরকে একটি জিনিস সহায়তা করে বা একটি যন্ত্র সহায়তা করে, সেটি হচ্ছে কম্পাস। এই কম্পাস ব্যবহার করে দিক নির্ধারণ করা বিষয়টি প্রথম কে উল্লেখ করেছিলেন? শেন কুয়েরো বা শেন কুয়োর। শেন কুয়োর এই বিষয়টি উল্লেখ করেছিলেন যে কম্পাস ব্যবহার করে দিক নির্ণয় করা যায়। তারপর বিজ্ঞানের উত্থান পর্ব। ষোড়শ এবং সপ্তদশ শতাব্দীতে ইউরোপে পদার্থবিজ্ঞান জগতে একটি বিস্ময়কর বিপ্লবের শুরু হয়। সময়টা ছিল ইউরোপীয় রেনেসার যুগ। রেনেসা মানে কি? রেনেসা মানে হচ্ছে আধুনিক যুগে উত্তরণ, অর্থাৎ প্রাচীন যুগ থেকে আধুনিক যুগে ইউরোপের যে উত্তরণ সেটিকে বলা হয় রেনেসার যুগ। 1543 সালে কোপার্নিকাস তার একটি বইয়ে সূর্যকেন্দ্রিক একটি সৌরজগতের ব্যাখ্যা দেন। কোপার্নিকাসের তত্ত্বটি দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে পড়েছিল। গ্যালিলিও সেটিকে সবার সামনে নিয়ে আসেন। তিনি গাণিতিক সূত্র দেওয়ার পর পরীক্ষা করে সেই সূত্রটি প্রমাণ করার বৈজ্ঞানিক ধারার সূচনা করেন। গ্যালিলিওকে অনেক সময় আধুনিক বিজ্ঞানের জনক বলা হয়। তাহলে আমাদের জানতে হবে যে আধুনিক বিজ্ঞানের জনক কে? আধুনিক বিজ্ঞানের জনক হচ্ছেন গ্যালিলিও। আধুনিক বিজ্ঞানের জনক গ্যালিলিও। তবে সূর্যকেন্দ্রিক সৌরজগতের প্রবক্তা হওয়ার কারণে তিনি চার্চের গোপনালয়ে পড়েছিলেন এবং শেষ জীবনে তাকে গৃহবন্দী হয়ে কাটাতে হয়। তাহলে এখানে আরেকটি তত্ত্ব আমাদের সামনে এসেছে, সূর্যকেন্দ্রিক সৌরজগতের প্রবক্তা কে? সূর্যকেন্দ্রিক সৌরজগতের প্রবক্তা হচ্ছেন গ্যালিলিও। একই সাথে তাকে পদার্থবিজ্ঞানের বা আধুনিক বিজ্ঞানের জনক বলা হয়। আধুনিক বিজ্ঞানের জনক বলা হয় কাকে? গ্যালিলিওকে। আর সূর্যকেন্দ্রিক সৌরজগতের প্রবক্তাকে? গ্যালিলিও। 1687 খ্রিস্টাব্দে বিজ্ঞানী নিউটন বলবিদ্যার তিনটি এবং মহাকর্ষ বলের সূত্র প্রকাশ করেন, যেটি বল এবং গতিবিদ্যার ভিত্তি তৈরি করে দেয়। আলোক বিজ্ঞান এবং অন্য আরো কাজের সাথে সাথে বিজ্ঞানী নিউটন লিবনিজের সাথে গণিতের নতুন একটি শাখা ক্যালকুলাস আবিষ্কার করেছিলেন। তাহলে ক্যালকুলাস যে গণিতের একটি শাখা, এটি আবিষ্কার করেছিলেন নিউটন। অষ্টাদশ শতাব্দীর আগে তাপকে ভরহীন এবং ধরনের তরল হিসেবে বিবেচনা করা হতো। ভরহীন এক ধরনের তরল হিসেবে বিবেচনা করা হতো। অষ্টাদশ শতাব্দীর আগে তাপকে ভরহীন এক ধরনের তরল হিসেবে বিবেচনা করা হতো। 1798 সালে কাউন্ট রামফোর্ড দেখান তাপ এক ধরনের শক্তি এবং যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তর করা যায়। আর অনেক বিজ্ঞানীর গবেষণার উপর ভিত্তি করে লর্ড ক্যালভিন 1850 সালে তাপগতিবিজ্ঞানের দুটি গুরুত্বপূর্ণ সূত্র দিয়েছিলেন। তাহলে তাপগতিবিজ্ঞানের সূত্র কে প্রদান করেছিলেন? থার্মোডায়নামিক্স বা তাপগতিবিদ্যা। তাপগতিবিদ্যার ইংরেজি হচ্ছে থার্মোডায়নামিক্স। তাপগতিবিদ্যার ইংরেজি হচ্ছে থার্মোডায়নামিক্স। থার্মোডায়নামিক্স বা তাপগতিবিদ্যার দুইটি সূত্র কে প্রদান করেন? থার্মোডায়নামিক্স বা তাপগতিবিদ্যার দুইটি সূত্র প্রদান করেন লর্ড ক্যালভিন। বিদ্যুৎ ও চুম্বকের উপরে এই সময় ব্যাপক গবেষণা শুরু হয়। 1778 সালে কুলম্ব বৈদ্যুতিক চার্জের ভেতরকার বলের জন্য সূত্র আবিষ্কার করেন। তাহলে বৈদ্যুতিক চার্জের ভেতরকার বলের জন্য কে সূত্র আবিষ্কার করেন? বৈদ্যুতিক চার্জের ভেতরকার বলের জন্য সূত্র আবিষ্কার করেন কে? কুলম্ব, বিজ্ঞানী কুলম্ব। বৈদ্যুতিক চার্জের ভেতরকার যে বল রয়েছে সেই বলের জন্য সূত্র আবিষ্কার করেন বিজ্ঞানী কুলম্ব। 1800 সালে ভোল্টা বৈদ্যুতিক ব্যাটারি আবিষ্কার করার পর বিদ্যুৎ নিয়ে নানা ধরনের গবেষণা শুরু হয়। তাহলে বৈদ্যুতিক কোষ আবিষ্কার করেন। কোষ বা ব্যাটারি, ব্যাটারির বাংলা হচ্ছে কোষ। বৈদ্যুতিক ব্যাটারি ভোল্টা আবিষ্কার করেন। বৈদ্যুতিক ব্যাটারি কিংবা বৈদ্যুতিক কোষ, এই যে ব্যাটারিগুলো আমাদের ঘড়ি কিংবা ক্যালকুলেটরে ব্যবহার করা হয়, সেগুলো হচ্ছে বৈদ্যুতিক ব্যাটারি। সেই ব্যাটারিগুলো কখন আবিষ্কৃত হয়? 1800 সালে। এবং কে আবিষ্কার করেন? ভোল্টা। এই ভোল্টা বৈদ্যুতিক ব্যাটারি কিংবা বৈদ্যুতিক কোষের আবিষ্কারক। 1820 সালে ওয়েরস্টেড দেখান বিদ্যুৎ প্রবাহ দিয়ে চুম্বক তৈরি করা যায়। 1831 সালে ফ্যারাডে এবং হেনরি ঠিক তার বিপরীত প্রক্রিয়াটি আবিষ্কার করেন। এখানে একটু জিনিস বোঝা রয়েছে। ওয়েরস্টেড বা অরস্টেড একজন বিজ্ঞানীর নাম। তিনি কি করেন? 1820 সালে দেখান যে বিদ্যুৎ প্রবাহ দিয়ে চুম্বক তৈরি করা যায়। এই যে কারেন্ট ফ্লো হয় বা বিদ্যুৎ প্রবাহ হয়, এর ফলে কিন্তু একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয় কোন একটা তারের মধ্য দিয়ে। এটি যদি একটি তার হয় এবং এর ভিতর দিয়ে যদি এই দিকে কারেন্ট ফ্লো হয়, আমি দিক দেখিয়ে দিচ্ছি, এই দিকে যদি কারেন্ট ফ্লো হয়, তাহলে এর চারপাশে, আমরা সবুজ রঙের দেখাই, এর চারপাশে এইরকম করে চুম্বক ক্ষেত্র তৈরি হয়। এর চারপাশে, এই পাশে হয়, এই পাশে হয়, অর্থাৎ এই তারের চারপাশে কি হয়? চুম্বক ক্ষেত্র তৈরি হয় যখন এই তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়। এটি কে প্রমাণ করেন? ওয়েরস্টেড, বিজ্ঞানী ওয়েরস্টেড বা ওরস্টেড। আর 1831 সালে ফ্যারাডে এবং হেনরি ঠিক তার বিপরীত প্রক্রিয়া আবিষ্কার করেন। ওয়েরস্টেড কি দেখিয়েছিলেন? যখন কারেন্ট প্রবাহিত হয়, যখন তড়িৎ প্রবাহিত হয়, তখন চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। আর ফ্যারাডে এবং হেনরি কি দেখিয়েছিলেন? যে চৌম্বক ক্ষেত্রের পরিবর্তনে বিদ্যুৎ তৈরি করা যায়।
ওয়েরস্টেড দেখেছিলেন কারেন্ট গেলে চুম্বক আসে, আর ফ্যারাডে এবং হেনরি দেখান যে চুম্বক আসলে তড়িৎ আসে, অর্থাৎ চুম্বক আসলে বিদ্যুৎ আসে। ঠিক আগেরটার বিপরীত, ওয়েরস্টেডের বিপরীত। ওয়েরস্টেড দেখেছিলেন কারেন্ট গেলে চুম্বক আসে, আর হেনরি এবং ফ্যারাডে দেখান যে চুম্বক থাকলে কারেন্টও আসে। অর্থাৎ এই দুইটা প্রক্রিয়া একটা আরেকটা বিপরীত। আচ্ছা, তারপরে 1864 সালে ম্যাক্সওয়েল তার বিখ্যাত ম্যাক্সওয়েল সমীকরণ দিয়ে পরিবর্তনশীল বিদ্যুৎ ও চৌম্বক ক্ষেত্রকে একই সূত্রের মাঝে নিয়ে এসে দেখান যে আলো আসলে একটি বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ। আলো কি? আলো একটি বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ। এটি কে প্রথম দেখান? ম্যাক্সওয়েল। বিদ্যুৎ ও চুম্বক আলাদা কিছু নয়, আসলে এই দুটি একটি অপরটির, এই দুটি হচ্ছে একই শক্তির দুটি ভিন্ন রূপ। এটি সময় উপযোগী একটি আবিষ্কার ছিল, কারণ 1801 সালে ইয়াং পরীক্ষার মাধ্যমে আলোর তরঙ্গ ধর্মের প্রমাণ করে রেখেছিলেন। তাহলে আলোর তরঙ্গধর্ম বা আলোর তরঙ্গ তত্ত্ব খেয়ে উপস্থাপন করেছিলেন বিজ্ঞানী ইয়াং। বিজ্ঞানী ইয়ং কিংবা বিজ্ঞানী ইয়াং 1801 সালে আলোর তরঙ্গ তত্ত্ব উপস্থাপন করেছিলেন বা আলোর তরঙ্গ ধর্মের প্রমাণ করে রেখেছিলেন। আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা ঊনবিংশ শতাব্দীর শুরু থেকে। আমরা দুই ধরনের পদার্থবিজ্ঞান প্রথমেই দেখেছি, একটি হচ্ছে ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান এবং আধুনিক পদার্থবিজ্ঞান। ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান হচ্ছে চিরায়ত পদার্থবিজ্ঞান, যেগুলো প্রাচীন পদার্থবিজ্ঞানে আলোচনা করে। আর আধুনিক পদার্থবিজ্ঞান হচ্ছে বর্তমানে যে সকল জিনিস আবিষ্কৃত হয়েছে সেই জিনিসগুলো, অর্থাৎ আধুনিক পদার্থবিজ্ঞানের অন্তর্ভুক্ত বিষয়গুলো নিয়ে আধুনিক পদার্থবিজ্ঞান আলোচনা করে। 1803 সালে ডাল্টন পারমাণবিক তত্ত্ব দিয়েছেন। 1897 সালে থমসন সেই পরমাণুর ভেতর ইলেকট্রন আবিষ্কার করেছেন। 1911 সালে রাদারফোর্ড দেখেছেন পরমাণুর কেন্দ্রে খুবই ক্ষুদ্র একটি নিউক্লিয়াসে, ক্ষুদ্র নিউক্লিয়াসে পজিটিভ চার্জগুলো থাকে। অর্থাৎ এখানে তিনটি তথ্য আমাদের সামনে এসেছে। এটি হচ্ছে থমসন। থমসন কি করেন? থমসন হচ্ছে ইলেকট্রন আবিষ্কার করেন। বিজ্ঞানী থমসন ইলেকট্রন আবিষ্কার করেন। আরেকজন বিজ্ঞানী ডাল্টন পারমাণবিক তত্ত্ব উপস্থাপন করেন। এই সালটা আমাদের মনে রাখা লাগবে না, শুধু আমাদের বিজ্ঞানী এবং তিনি কি আবিষ্কার করেছিলেন সেই জিনিসটা মনে রাখা লাগবে। 1803 সালে ডাল্টন, বিজ্ঞানী ডাল্টন পারমাণবিক তত্ত্ব উপস্থাপন করেন বা পারমাণবিক তত্ত্ব দেন কে? ডাল্টন। আর ইলেকট্রন আবিষ্কার করেন থমসন। তারপর আছে আরেকটি তত্ত্ব, সেটি হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস আবিষ্কার করেন রাদারফোর্ড। নিউক্লিয়াস আবিষ্কার করেন রাদারফোর্ড। নিউক্লিয়াস আবিষ্কার করেন কে? রাদারফোর্ড। এই নিউক্লিয়াস আবিষ্কার করেন রাদারফোর্ড। নিউক্লিয়াস আবিষ্কার করেন রাদারফোর্ড। কিন্তু দেখা গেলো নিউক্লিয়াসকে ঘিরে ঘুরন্ত ইলেকট্রনের মডেলটি কোনোভাবে ব্যাখ্যা করা যায় না, কারণ বৈদ্যুতিক বিদ্যুৎ চুম্বকের সূত্র অনুযায়ী এই অবস্থার ইলেকট্রন তার শক্তি বিকিরণ করে নিউক্লিয়াসের ভেতর পড়ে যাবে, কিন্তু বাস্তবে তা কখনো ঘটে না। 1900 সালে ম্যাক্স প্ল্যাঙ্ক কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেন। কোয়ান্টাম তত্ত্ব কে আবিষ্কার করেন? ম্যাক্স প্ল্যাঙ্ক। কোয়ান্টাম তত্ত্ব কে আবিষ্কার করেন? ম্যাক্স প্ল্যাঙ্ক। এই তত্ত্বটি আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই তত্ত্ব ব্যবহার করে পরবর্তীতে পরমাণুর স্থিতিশীলতা ব্যাখ্যা করা সম্ভব হয়েছিল। বিকিরণ সংক্রান্ত কোয়ান্টাম সংখ্যায়ন তত্ত্বের সঠিক গাণিতিক ব্যাখ্যা দিয়ে প্রফেসর সত্যেন্দ্রনাথ বসু পদার্থবিজ্ঞানের জগতে যে অবদান রেখেছিলেন তার স্বীকৃতি স্বরূপ এক শ্রেণীর মৌলিক কণাকে বুজন বা এটাকে ভূষণও বলা হয়। এই সত্যেন্দ্রনাথ বসু এই নাম থেকে এসেছে ভূষণ কিংবা বুজন নাম দেওয়া হয়। 1900 থেকে 1930 সালের এই সময়টিতে অনেক বড় বড় বিজ্ঞানী মিলে কোয়ান্টাম তত্ত্বটিকে প্রতিষ্ঠিত করেন। বিদ্যুৎ চুম্বকের তরঙ্গের বাহক হিসেবে ইথার নামে একটি বিষয় কল্পনা করে নেওয়া হয়েছিল। প্রথমে ধারণা করেছিলেন, এই যে আমি প্রথমেই বলেছিলাম যে বিজ্ঞানীদের কাজ হচ্ছে দুইটি, একটি হচ্ছে তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা, একটি হচ্ছে ব্যবহারিক বিষয় নিয়ে আলোচনা করা। তত্ত্বীয় বিষয় কি? যখন তারা কোনো একটি বিষয় ধরে নেন সেটিকে বলা হয় তত্ত্বীয়। অর্থাৎ তারা পরীক্ষা নিরীক্ষা করার পূর্বে একটি তত্ত্ব আন্দাজ করে নেন যে এরকম হতে পারে, এই জিনিসটাকে বলা হয় তত্ত্বীয়। তারপর পরীক্ষা নিরীক্ষা করে দেখেন যে আসলে জিনিসটা কি, তখন যে ফলটা পান সেটি হচ্ছে ব্যবহারিক। তো এখানে কি দেখতে পাচ্ছি আমরা? একটি তত্ত্বীয় বিষয় তারা ধরে নিয়েছিলেন যে আলো ইতার মাধ্যমে চলে। আলো একটি মাধ্যমে চলে, অর্থাৎ আলো একটি মাধ্যম নির্ভর। সেই মাধ্যমের নাম হচ্ছে ইতার। আলো ইতার মাধ্যমের মধ্য দিয়ে চলে। কিন্তু পরবর্তীতে মাইকেলসন ও মর্লি, দুইজন বিজ্ঞানী মাইকেলসন ও মর্লি, তারা পরীক্ষা করেন। তারা এই তত্ত্বটিকে পরীক্ষার মাধ্যমে প্রমাণ করতে চান, এজন্য তারা পরীক্ষা করেন। পরীক্ষা করে দেখান যে আসলে আলো কোনো মাধ্যমের উপর নির্ভরশীল নয়, আলো কোনো ইতার মাধ্যম দিয়ে চলে না, আলো এক সম্পূর্ণ মাধ্যম অনির্ভর। মাধ্যমের উপর আলো নির্ভরশীল নয়, অর্থাৎ প্রকৃতিতে ইতার বলতে কোনো কিছুই নেই। এটি প্রথমে ধরে নেওয়া হয়েছিল ইতার, এটি তত্ত্বীয় বিষয়। আর পরবর্তীতে যখন বিজ্ঞানী মাইকেলসন ও মর্লি পরীক্ষা করেন তখন দেখান যে তারা আসলে ইথার বলতে কোনো মাধ্যম নেই, আলো কোনো মাধ্যমের উপর নির্ভরশীল নয়। তারপর 1905 সালে আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি থেকে এই বিষয়টির ব্যাখ্যা পাওয়া যায়। থিওরি অফ রিলেটিভিটি এই শব্দটির অর্থ হচ্ছে আপেক্ষিকতা তত্ত্ব।
রিলেটিভিটি মানে হচ্ছে আপেক্ষিকতা, আর থিওরি মানে হচ্ছে তত্ত্ব। আপেক্ষিকতা তত্ত্ব কি তা আমরা পরবর্তীতে দেখবো যখন বল চ্যাপ্টার আলোচনা করব। থিওরি অফ রিলেটিভিটি থেকে সর্বকালের সবচেয়ে চমকপ্রদ সূত্র E ইজ ইকুয়ালস টু এমসি স্কয়ার বের হয়ে আসে। এখানে এই সূত্রটি আমাদের মনে রাখা লাগবে যে E ইজ ইকুয়ালস টু এমসি স্কয়ার। E মানে হচ্ছে এনার্জি বা শক্তি, M মানে হচ্ছে মাস বা ভর, আর এই C হচ্ছে আলোর বেগের প্রকাশক। আলোর বেগকে এই স্মল c দ্বারা প্রকাশ করা হয়। এই সূত্রটি আমরা মাথায় রাখবো যে E ইজ ইকুয়ালস টু এমসি স্কয়ার, শক্তি সমান ভর ইনটু আলোর বেগ তার হোল স্কয়ার। যেখান থেকে আমরা ভরকে শক্তিতে কনভার্ট করতে পারবো, আবার শক্তিকে ভরে কনভার্ট করতে পারবো, অর্থাৎ ভর থেকে শক্তি বের করতে পারবো এবং শক্তি থেকে ভর বের করতে পারবো। কোয়ান্টাম তত্ত্বের সাথে থিওরি অফ রিলেটিভিটি ব্যবহার করে ডিরাক 1931 সালে প্রতি পদার্থের অস্তিত্ব দেখাতে পান, ঘোষণা করেন, যেটি পরের বছর আবিষ্কৃত হয়। প্রতিকণা বা প্রতি পার্টিকেল, এই জিনিসটা কি? প্রতি পদার্থ বা প্রতিকণা, অ্যান্টি পার্টিকেল যেটাকে বলা হয়। ধরি ইলেকট্রনের কথা, আমরা ইলেকট্রনের কথাই ধরে নিই। এই যে এখানে আমরা ইলেকট্রনকে কি দ্বারা প্রকাশ করাচ্ছি? ই। ই দ্বারা, ই এর উপর একটি নেগেটিভ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, এটিকে ইলেকট্রন বলা হয়। কারণ কি? ইলেকট্রন হচ্ছে নেগেটিভ বা ঋণাত্মক, এজন্য ই এর মাথায় একটি নেগেটিভ চিহ্ন দেওয়া হয়। এই জিনিসটা দ্বারা ইলেকট্রনকে বোঝায়। তো আমরা ধরে নিলাম যে ইলেকট্রন হচ্ছে নেগেটিভ, তাহলে এর যে অ্যান্টি পার্টিকেল বা প্রতিকণা থাকবে, ইলেকট্রনের অবশ্যই একটি অ্যান্টি পার্টিকেল থাকবে। সব কণার আবার প্রতিকণা থাকে না বা অ্যান্টি পার্টিকেল থাকে না, নির্দিষ্ট কয়েকটি কণার অ্যান্টি পার্টিকেল বা প্রতিকণা থাকে। ইলেকট্রনের অ্যান্টি পার্টিকেল বা প্রতিকণা আছে। তাহলে ইলেকট্রন যদি নেগেটিভ হয়, তাহলে তার প্রতিকণা বা বিপরীত কণা বা অ্যান্টি পার্টিকেল কি হবে? অবশ্যই পজিটিভ হবে। এজন্য ইলেকট্রনের যে অ্যান্টি পার্টিকেল বা প্রতিকণা আছে সেটি হচ্ছে পজিট্রন। অর্থাৎ ইলেকট্রন নেগেটিভ হলে পজিট্রন হচ্ছে পজিটিভ। অ্যান্টি মানে কি? অ্যান্টি মানে হচ্ছে বিরোধী বা প্রতিরূপ, প্রতি আর কি, বিপরীত। অ্যান্টি মানে হচ্ছে বিপরীত কিংবা বিপরীত। তো যে কোনো পদার্থের বিপরীত পদার্থকে বলা হবে অ্যান্টি পার্টিকেল। ইলেকট্রন যদি একটি পদার্থ হয়, তাহলে তার বিপরীত পদার্থ অবশ্যই পজিটিভ হবে, কারণ ইলেকট্রন নেগেটিভ। এজন্য ইলেকট্রনের বিপরীত যে পার্টিকেল আছে তাকে বলা হয় ইলেকট্রনের অ্যান্টি পার্টিকেল, আর ইলেকট্রনের অ্যান্টি পার্টিকেল হচ্ছে পজিট্রন, আর পজিট্রন হচ্ছে একটি পজিটিভ কণা। তারপর 1895 সালে রন্টজেন এক্স রে আবিষ্কার করেন। এই তত্ত্বটি আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ যে এক্স রে কে আবিষ্কার করেন। 1895 সালে রন্টজেন এক্স রে আবিষ্কার করেন। বিজ্ঞানী রন্টজেন এক্স রে আবিষ্কার করেন। বিজ্ঞানী রন্টজেন এক্স রে আবিষ্কার করেন। 1896 সালে বেকেরেল দেখান যে পরমাণুর কেন্দ্র থেকে তেজস্ক্রিয় বিকিরণ হচ্ছে। তাহলে তেজস্ক্রিয় বিকিরণের আবিষ্কারক কে? তেজস্ক্রিয় বিকিরণের আবিষ্কার করছেন বিজ্ঞানী বেকেরেল। বিজ্ঞানী বেকেরেল হচ্ছেন তেজস্ক্রিয় বিকিরণের আবিষ্কারক। 1899 সালে পিয়ারে ও মেরি কুরি, এখানে দুইজন বিজ্ঞানীর কথা বলা হচ্ছে। একজন হচ্ছে পিয়ারে কুরি আর একজন হচ্ছে মেরি কুরি। পিয়ারে কুরি এবং মেরি কুরি হচ্ছে দুইজন বিজ্ঞানী, তারা স্বামী স্ত্রী। এই দুইজন বিজ্ঞানী রেডিয়াম আবিষ্কার করেন এবং বিজ্ঞানীরা বুঝতে পারেন পরমাণুগুলো আসলে অবিনশ্বর নয়, সেগুলো ভেঙে তেজস্ক্রিয় বিকিরণ হতে পারে। তেজস্ক্রিয় বিকিরণ যে হতে পারে সেটি তারা প্রমাণ করেন, কিন্তু তেজস্ক্রিয় বিকিরণের আবিষ্কার করছেন বেকেরেল, আর এক্স রে আবিষ্কার করছেন রন্টজেন। তারপরে সাম্প্রতিক পদার্থবিজ্ঞান বা আধুনিক পদার্থবিজ্ঞান। ইলেকট্রনিক্স এবং আধুনিক প্রযুক্তির আবিষ্কারের কারণে শক্তিশালী এক্সেলেটরের তৈরি করা সম্ভব হয় এবং অনেক বেশি শক্তিতে এক্সেলারেট করে নতুন নতুন কণা আবিষ্কৃত হতে থাকে। এই ইলেকট্রনিক্স জিনিসটা হচ্ছে আমরা যে এখন যে সকল আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করি, মোবাইল কিংবা কম্পিউটার, এই সবগুলো জিনিস ইলেকট্রনিক্স এর আন্ডারে পড়ে এবং এই সবগুলো জিনিসই আধুনিক পদার্থবিজ্ঞানের মাধ্যমে ব্যাখ্যা করা সম্ভব। এই আধুনিক পদার্থবিজ্ঞানের মাধ্যমে আমরা একটি জিনিস থেকে আরেকটি জিনিস, অর্থাৎ আমরা দিন দিন নতুন নতুন প্রযুক্তি কিংবা নতুন নতুন যন্ত্র আবিষ্কার করতে পেরেছি। এটি শুধুমাত্র সম্ভব হয়েছে আধুনিক পদার্থবিজ্ঞানের কারণে। এই এক্সেলারেট করে নতুন নতুন কণা আমরা আবিষ্কৃত করতে পেরেছি আধুনিক পদার্থবিজ্ঞানের কারণে। তাত্ত্বিক স্ট্যান্ডার্ড মডেল ব্যবহার করে এই কণাগুলোকে চমৎকারভাবে সুবিন্যস্ত করা সম্ভব হয়। আপাত দৃষ্টিতে অসংখ্য নতুন নতুন কণা মনে হলেও অল্প কয়েকটি মৌলিক কণা দিয়ে সকল কণার গঠন ব্যাখ্যা করা সম্ভব হয়। স্ট্যান্ডার্ড মডেল ব্যবহার করে এই কণাগুলো ভর ব্যাখ্যা করা সম্ভব হয়। সম্ভব নয় বলে ভরের জন্য হিগস বোসন নামে নতুন একটি কণার অস্তিত্ব ভবিষ্যৎবাণী করা হয়। 2013 সালে পরীক্ষাগারে হিগস বোসনকে শনাক্ত করাটি তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের বিরাট সাফল্য হিসেবে ধরা হয়।
1924 সালে হাবল দেখিয়েছেন বিশ্ব ব্রহ্মাণ্ডের সবগুলো গ্যালাক্সি একে অন্য থেকে দূরে সরে যাচ্ছে, যেটি প্রদর্শন করে যে বিশ্ব ব্রহ্মাণ্ড ধীরে ধীরে প্রসারিত হচ্ছে। তার অর্থ অতীতে এক সময় পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড এক জায়গায় ছিল। বিজ্ঞানীরা দেখান প্রায় 14 বিলিয়ন বছর আগে বিগ ব্যাং নামে একটি প্রচন্ড বিস্ফোরণে বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হওয়ার পর সেটি প্রসারিত হতে থাকে। এখানে পৃথিবী আবিষ্কারের যে বিষয়াদি সেগুলো আলোচনা করা হয়েছে। এখানে বেশ গুরুত্বপূর্ণ তথ্য আমাদের জন্য নেই। পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য, তোমরা এর মাঝে জেনে গেছো যে পদার্থবিজ্ঞান হচ্ছে বিজ্ঞানের সেই শাখা যেটি শক্তি এবং বলের উপস্থিতি সময়ের সাথে বস্তুর অবস্থান পরিবর্তন ব্যাখ্যা করতে পারে। যে কোনো জ্ঞানের মতোই পদার্থবিজ্ঞানের মূল উদ্দেশ্য হচ্ছে জানা। পদার্থবিজ্ঞানের জানার পরিসরটি অনেক বড়, ক্ষুদ্র পরমাণু থেকে বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ডের রহস্য উদ্ঘাটন করাই হচ্ছে পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য। তো পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য কি, আশা করি বুঝতে পেরেছো যে পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য হচ্ছে জানা। অর্থাৎ জানা এখানে একদম জিরো থেকে, পার্টিকেল থেকে, একদম কণা থেকে শুরু করে আমাদেরকে একদম বড় বড় বিষয় সম্পর্কে জানতে হবে পদার্থবিজ্ঞানের সাহায্যে। অর্থাৎ এখানে জানতে জানতে আমাদেরকে আধুনিক পদার্থবিজ্ঞান পর্যন্ত পৌঁছাতে হবে, তারপরও আমাদের জানার কোনো শেষ হবে না। পদার্থবিজ্ঞান এতই বিস্তৃত যে এখানে শক্তি, ভর এই জিনিসগুলো নিয়ে ব্যাপক পড়ালেখার ক্ষেত্র রয়েছে। প্রকৃতির রহস্য উদ্ঘাটন, প্রাচীনকালে চীন দেশে এক টুকরো লোডস্টোনকে অন্য কোনো টুকরাকে অদৃশ্য এক টুকরো লোডস্টোনকে অন্য এক টুকরাকে অদৃশ্য একটা শক্তি দিয়ে আকর্ষণ করতে দেখা গিয়েছিল। বিশেষ ধরনের এই পদার্থের এই ধর্মটির নাম দেওয়া হয়েছিল চৌম্বকত্ব বা ম্যাগনেটিজম। আমরা জানি একটা চৌম্বক আর একটা চৌম্বককে কি করে আকর্ষণ করে। আহ চুম্বক কি করে লোহাকে আকর্ষণ করে। এই আকর্ষণের ব্যাপারটি কি হয়েছিল, আকর্ষণের ব্যাপারটি ব্যাখ্যা করা ছিল চৌম্বকত্ব বা ম্যাগনেটিজম দিয়ে। একইভাবে প্রাচীন গ্রিসে আম্বর নামের পদার্থকে প্রশান্তি ঘষা হলে সেটি এই দুটি পদার্থকে একটি অদৃশ্য শক্তি দিয়ে আকর্ষণ করত। এই বিশেষ ধর্মের নাম দেওয়া হলো ইলেকট্রিসিটি বা বৈদ্যুতিক শক্তি। প্রথম ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছিলাম যে চুম্বকত্ব ধর্ম ব্যাখ্যা করা হয়েছিল বা ম্যাগনেটিজম ধর্ম, আর পরবর্তীতে দেখতে পেলাম যে ইলেকট্রিসিটি ধর্ম বা বৈদ্যুতিক শক্তি ধর্ম ব্যাখ্যা করা হয়েছে। এই জিনিসগুলো আমরা বিস্তারিত পরবর্তীতে জানবো, কিন্তু এখানে আমরা দেখতে পেলাম যে এগুলো কিসের আন্ডারে পড়ে, আধুনিক পদার্থবিজ্ঞানের আন্ডারে পড়ে। আর এই জিনিসগুলোই আমাদেরকে কি করে সহায়তা করে, কিভাবে আমরা প্রকৃতির যে সকল অস্বাভাবিক জিনিস রয়েছে সেগুলো বুঝতে পারি। এই বুঝতে পারাটাকে আমাদের জন্য সহজ করে দেয় পদার্থবিজ্ঞান। অষ্টাদশ শতাব্দীতে এটি নিয়ে ব্যাপক গবেষণা হয়। বিজ্ঞানীরা আবিষ্কার করেন এটি একই বলের দুটি ভিন্ন রূপ এবং এই বলটির নাম দেওয়া হয় বিদ্যুৎ চৌম্বকীয় বল। অর্থাৎ ইলেকট্রিসিটি এবং ম্যাগনেটিজম এই দুইটি বলকে একত্রিত করে একটি বল নাম দেওয়া হয়, সেটি হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিজম। ইলেকট্রিসিটি থেকে এসেছে ইলেকট্রো, আর ম্যাগনেটিজমই থেকে গেছে। অর্থাৎ দুইটি শব্দ একসাথে মিলালে হয়ে যায় ইলেকট্রোম্যাগনেটিজম, যার অর্থ হচ্ছে বিদ্যুৎ চৌম্বকীয় বল। এখানে তড়িৎ বলও আছে এবং চৌম্বক বলও আছে। পরবর্তীতে তেজস্ক্রিয়তা আবিষ্কৃত হওয়ার পর বিটা রশ্মি নামে একটা বিশেষ বিকিরণ ব্যাখ্যা করার সময় দুর্বল নিউক্লিয় বল নামে নতুন এক ধরনের বল আবিষ্কৃত হয়। পদার্থবিজ্ঞানের পরে দেখালেন বিদ্যুৎ চৌম্বকীয় বল এবং দুর্বল নিউক্লিয় বল একই বলের ভিন্ন ভিন্ন রূপ। তাদেরকে একত্র করে সেই বলের নাম দেওয়া হলো উইক ফোর্স। পদার্থবিজ্ঞানীরা ধারণা করেন প্রকৃতিতে মহাকর্ষ বল এবং নিউক্লিয়ার বল নামে আরো যে দুটি বল রয়েছে ভবিষ্যতে সেগুলো একই সূত্রের আওতায় পড়বে। এখানে এই কণাগুলো নিয়ে আলোচনা করা আছে। একটি কণাকে ভাঙলে আর ক্ষুদ্র ক্ষুদ্র কণা পাওয়া যায়। তাহলে প্রকৃতির নিয়মগুলো আমাদেরকে এখন জানতে হবে। সৃষ্টি আদিকাল থেকে আমরা জানি যে উপর থেকে কিছু ছেড়ে দিলে সেটি নিচে পড়বে। আমরা সবাই জানি যে উপর থেকে কিছু ছেড়ে দিলে সেটি অবশ্যই নিচে গিয়ে পড়বে। সেটি দেখে আমরা অনুমান করতে পারি যে পৃথিবীর সবকিছুই তার নিজের দিকে আকর্ষণ করছে। পদার্থবিজ্ঞান শুধু মধ্যাকর্ষণ বলে অস্তিত্বের কথা ঘোষণা করে থেমে যায়, তাহলে সেটি মোটেও যথেষ্ট নয়। একটি নির্দিষ্ট বলের বস্তুকে অন্য একটি বল কতটুকু বল দিয়ে আকর্ষণ করে এবং দূরত্বের সাথে সেটি কিভাবে পরিবর্তিত হয় সেটি নিখুঁতভাবে না জানা পর্যন্ত এই জ্ঞানটুকু পূর্ণ হয় না। নিউটনের মহাকর্ষ বলের সূত্র দিয়ে অত্যন্ত সঠিকভাবে প্রকৃতির এই নিয়মটি ব্যাখ্যা করেছেন। প্রকৃতির নিয়মটি সঠিকভাবে জানা হলে সেটি অন্য অনেক জায়গায় প্রয়োগ করা হয় বা ব্যবহার করা হয়। একটা বস্তু আর একটা বস্তুকে কিভাবে আকর্ষণ করবে, কত বলে আকর্ষণ করবে, একটা বস্তু থেকে আরেকটা বস্তু কত দূরত্বে থাকলে তারা কিভাবে আকর্ষণ করবে, সেই জিনিসগুলো ব্যবহার করা হয় নিউটনের সূত্র। সেই জিনিসগুলো জানা যায় নিউটনের সূত্র দ্বারা। এখানে আমরা একটি বস্তু দেখতে পাচ্ছি গোল রঙের, আহ গোলাকার, আর এখানে একটি বস্তু দেখতে পাচ্ছি আমরা বর্গাকার। এই দুটি বস্তু কিভাবে পরস্পরকে আকর্ষণ করবে বা কত বলে আকর্ষণ করবে, কত দূরত্বে থাকলে কত বলে আকর্ষণ করবে, সেই জিনিসগুলো আমরা জানতে পারি কিসের সাহায্যে, নিউটনের মহাকর্ষ বলের সূত্রের সাহায্যে। নিউটনের মহাকর্ষ বলের সূত্রের সাহায্যে আমরা এই জিনিসগুলো জানতে পারি। তারপর প্রাকৃতিক নিয়ম ব্যবহার করে প্রযুক্তির বিকাশ। এই যে আমরা আগেই বলেছি যে E is equals to mc স্কয়ার, এই সূত্র দ্বারা আমরা শক্তি থেকে ভর এবং ভর থেকে শক্তি এই জিনিসগুলো আমরা পরিবর্তন করতে পারবো, অর্থাৎ একটা থেকে আরেকটা নিয়ে আসতে পারবো। এই সূত্রটি ব্যবহার করে বর্তমানে সব ধরনের শক্তির উৎস
তৈরি হচ্ছে। এই যে বোমা কিংবা আমরা যে সকল পজিটিভ জিনিসের কথা উল্লেখ করেছি কিংবা নেগেটিভ হিসেবে আমরা যে সকল জিনিসের কথা উল্লেখ করেছি পারমাণবিক বোমা, নিউক্লিয়ার বোমা, এই সকল বোমা কিংবা শক্তিশালী যত ধরনের যন্ত্রপাতি তৈরি করা হয় সেগুলো অবশ্যই এই E=mc² এই সূত্রটি ব্যবহার করে তৈরি করা হয়। অর্থাৎ যেখানেই শক্তির কারসাজি রয়েছে সেখানেই এই E=mc² এই সূত্রটি রয়েছে। এভাবে আমরা দেখাতে পারবো প্রযুক্তির বা সব ক্ষেত্রেই পদার্থবিজ্ঞানের ছোট বড় অবদান রয়েছে। আজকের ক্লাস এ পর্যন্তই। তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেটি লিখে দিবে।